নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনের প্রথম ঘটনা শেয়ার করে নিয়েছেন রত্না চক্রবর্তী। আগেও বলেছি, এখনও বলছি, ওনার নিজের জীবনের ঘটনা নয়, এইগুলো উনি কালেক্ট করেন। বিভিন্ন মানুষকে উনি বলে রাখেন, তারা যেমনভাবে বলেন উনি শুধু সেভাবে আমাদেরকে লিখে পাঠান। আশা করি কারোর কোনো অসুবিধা নেই বুঝতে। লিখছেন, বেশ কিছু বছর আগে ঘটনাটা শুনেছিলাম সহেলি। তোমাকে বলছি, যেমনভাবে শুনেছিলাম চেষ্টা করছি সেভাবে বলার। সবাই তো আর ভূতের গল্প বলে খুব ভালো করে বুঝিয়ে টুজিয়ে বলতে পারে না, অনেকে একটু সাধারণভাবে বলে। আমি চেষ্টা করছি গুছিয়ে লেখার। ঘটনায় বিলু পুচুনকে কোচিং থেকে নিয়ে বেরিয়েই ফিসফিস করে বলেছিল, আজকে চল আমরা বসেদের পুকুরের পাশ দিয়ে যাব। ওদিকটায় কেউ কখনো যায় না, ওখান দিয়েই যাব। নয়তো কাকার বন্ধু, না হলে পুলু দাদা কি রানী মামি, কারো না কারো চোখে পড়ে যাবে। কোথাও শান্তিতে একটু বসে গল্প করার জো নেই রে। দারুণ একটা গেম নামিয়েছি, তোকে দেখাবো। পুচুন যেন একটু ইতস্তত। ওই বসেদের পুকুরের সামনে দিয়ে যেতেই তার একটু অনিচ্ছা। সে বলল, আচ্ছা, আমরা তো দূরে ওই মসজিদের কাছে বটতলায় দাঁড়িয়ে একটু গল্প করতে পারি। ওই বসেদের পুকুরটা ভালো না? মা কি বলে আর কি? বিলি বলল, না না, ওখানে যাব না। ওই মসজিদের ওই পাশের দোকান থেকে ড্রাইভার কাকা সিগারেট কেনে, ঠিক বলে দেবে মাকে। পুচুন অনিচ্ছায় বলল, তবে চল, যা ভালো বুঝিস। বিলুর মা একদম পছন্দ করেন না পুচুনের সাথে মেলামেশা। পুচুনের মা বিলুদের বাড়িতে রান্নার কাজ করেন। ছোট থেকেই পুচুন ওর মায়ের সাথে আসতো। পুচুনের বাবা নেই, ঘরে এমন কেউ নেই যে ওকে রাখবে। পুচুনের মায়ের রান্নার হাত খুব ভালো, শান্ত স্বভাবের, আর কামাই টামাই একদম নেই। পুচুন ওর মার সঙ্গে এসে বারান্দায় বসে খেলতো। বিলুর মা ঠাকুমাই বলেছিলেন নিয়ে আসতে। বিলুও তার বয়সী, একসঙ্গে খেলা করত। তখন তারা কিছু বলেননি। তারপর একটু একটু করে বড় হলে পুচুন খাতা কলম পেন্সিল নিয়ে লেখাপড়া করতে বসতো, আর ওর মা রান্না করতো। বিলুও এসে দাঁড়াতো। কি তার সাথে একবার এত ভাব ছিল, বিলুর বাড়ির কেউ মানতে পারছিল না। ছোটবেলায় বিলুকে খেলতে দেওয়া যেত না বাইরে। বিলু ছেলেটি এমনি সুস্থ, কিন্তু একটু অল্প বুদ্ধি, হাঁদারাম বলা চলে না, একটু সহজ সরল টাইপের। বেশি জোরে কথা বলে, জোরে জোরে হাসে, এরকম টাইপের। চেহারাটাও মোটা সোটা। ওর বয়সী অন্য ছেলেমেয়েরা বড় পেছনে লাগতো। তখন বাধ্য হয়ে মেনে নিয়েছিল পুচুনের সঙ্গটা। পুচুন বিলুকে খুব ভালোবাসতো। শুধু তাই না, সবাই যখন বিলুর পেছনে লাগতো, বিলুর পক্ষ নিয়ে খুব লড়ে যেত সবার সঙ্গে। বিলুর মতো ছেলেকে সে বেশ মেনে চলতো। বিলুর পুচুন একমাত্র অবলম্বন। এখন ওর সঙ্গটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। বিলু বড় হয়ে পুরোপুরি না হলেও অনেকটা সামলে গেছে। এখন বিলুর মা চান না বিলু আর পুচুনের মধ্যে সেই আগের ঘনিষ্ঠতা থাক, কিন্তু এখন তা সামলাতে পারছেন না। দুজনে আলাদা স্কুলে থাকলেও সংস্রবটা ছাড়ানো যাওয়া খুব একটা সম্ভব না। বিলুর পড়াশোনায় মাথাটা মোটেই ভালো না। পুচন আবার লেখাপড়ায় ভালো। ছোটোবেলার পাড়ার নার্সারি স্কুলে পড়েছে, কিন্তু এখন এই অঞ্চলের একটা ভালো নাম করা বাংলা মিডিয়াম স্কুলে পড়ে। পুচনও একই স্কুলে পড়ে, তাই বন্ধুত্বটা অসম্ভব বেড়ে গেল। আটকাবার জন্যই যাতে রাস্তায় মিশতে না পারে বিলুর মা খেয়াল রাখেন, কিন্তু তা বললে তো হয় না। বিলুর ঝোঁকটা আরও বেশি। পুচুন বড় হয়ে ব্যাপারটা অনুভব করে আর কিছুটা অস্বস্তি বোধ করে। দরকার নেই, মামি যদি আমার মাকে কিছু বলে তাহলে আমার মা ভারী রাগ করবে ভাই। বিলু বিজ্ঞের মতো বলে, মায়েদের রাগ দেখতে গেলে চলে না। সকালে যে চিৎকার করে, ওই নাম গান করে ঠাকুমা, আমার একটুও ভালো লাগে না। মা খেলা না দেখে সিরিয়াল চালায়, আমার ভালো লাগে না। সবাই কি সবার ভালো লাগাটা বোঝে? আর আমরা তো কোনো অন্যায় করছি না। বেশিক্ষণ দাঁড়াবো না, মিনিট 15। তোকে জিনিসটা না দেখালে শান্তি হবে না। পুচুন একটু ইতস্তত করে বসেদের পুকুরের দিকে গেল। লোভও আছে, এই রাস্তাটা ফাঁকা, গাড়ি টাড়ি নেই। মাঝে মাঝে লোকজন সাইকেলে চলে। বিলু মোবাইল খুলে গেম দেখতে দেখতে এগিয়ে চলল। পুকুরের ধারে এসে পুচনের পাটা আটকে গেল। তার কথা বলা বন্ধ হয়ে গেল। হঠাৎ তাকে দেখে বিলু চোখ তুলে তাকিয়ে
তার দৃষ্টি অনুসরণ করে দেখল পুচন পুকুরের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। বিলুও তাকালো, অবাক হয়ে গেল। একটু একটু করে শীত পড়ছে। সন্ধেবেলা পুকুরের ঘাটের কাছাকাছি 4টে বাচ্চা চান করছে, তাও ঘাটে বসে নয়, গলা অবধি জলে নেবে। অনেক সময় ফুটবল খেলা থাকলে ছেলেরা কাদা মেখে এমন সন্ধ্যার সময় স্নান করে। এদিকে লাইট পোস্টের আলো ওদিকে ভালো পৌঁছায় না, তবু আন্দাজ করা যাচ্ছে ওরা তাদের মতোই অল্প বয়সী। একটা মেয়ে বড় ভেজা চুল, আর একজন একটু বড়। এবার দেখলো একজন বড় মানুষ মাছ পুকুরে রয়েছে। বিলুর বিস্ময়টা একটু কমলো। তাহলে ওনার সাথে এই ছেলেরা যে এসেছে। পুচুরের দিকে তাকিয়ে দেখলো চোখ বড় বড় হয়ে আছে। খুব ভয় পেয়েছে। শক্ত করে বিলুর হাত চেপে ধরে পিছু হাঁটতে লাগলো। বিলু বলল, তুই ওদের দিকে ভয় পাচ্ছিস কেন? ওরা আমাদের চেনা নয়। চান করছে তাতে আমাদের কি? পুচুন ধরা ধরা ফিসফিসে গলায় বলল, কই চান করছে? সবাই তো শুধু ভাসছে, মাথাটুকু দেখা যাচ্ছে। ওইভাবে জলে স্থির দাঁড়িয়ে থাকা যায় নাকি? ওরা নড়ছে না, চড়ছে না। পুকুরে জলও স্থির। মাঝখানে যিনি আছেন তার পা তো তলে ঠেকেনি। অনেক গভীর জল, তবে তিনি সাঁতার না কেটে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। কার ওপর? বিলু খুব অন্যায় হয়েছে। মার কথা না শুনে আশা ধীরে ধীরে পিছু হেঁটে চল পালায়। বিলু দ্বিধা ভয় জড়িত স্বরে বলল, কেন? ওরা কারা? খারাপ কিছু? তবে চল ছুটে পালায়। পুচন কাঁপা কাঁপা গলায় বলল, না রে, তাহলে আমরা পড়ে যেতে পারি। ওরা আমাদের পুকুরে ফেলে দিতে চাইবে, মেরে ফেলবে। বিলুর এবার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। ওরা পেছোচ্ছিল। ঠিক তখনই সাইকেলের ঘন্টির শব্দ পাওয়া গেল। কেউ খুব দ্রুত সাইকেল চালিয়ে এদিকে আসছে। ওরা ছুট দিল। বড় রাস্তায় এসে বিলু সংশয় নিয়ে চাপা গলায় বলল, বাচ্চাগুলো কোথায় গেল? ওগুলো কি পাখি ছিল, নাকি আমাদের চোখের ভুল রে? একদম মানুষের মতো। বিড়বিড় করে পুচুন বলল, পাখির মাথায় অত বড় চুল থাকে? মা বলে আগে পুকুরে জোনা ছয়েক ডুবে মরেছে। ফি বছর একজন করে মরত, বেশিরভাগই ছোট ছেলে মেয়ে। শেষে মারা যায় এই পুকুরের মালিকের ছেলে, বেশ বড়। সেই থেকে এই পুকুর কেউ ব্যবহার করে না। বিলু বলল, আমরা তো 4 জন ছোট, আর একজন বড় লোককে দেখলাম। তো একজন গেল কোথায় বলতো? বিলু এমন অদ্ভুত প্রশ্ন করে। বোঝে কম, খুব সহজ সরল ছেলে। পুচু রাগ না করে বলল, কে জানে, সে হয়তো ভূত হয়ইনি। তবে এ কথা কাউকে বলিস না, কিন্তু তাহলে তোকে আমাকে আর মিশতে দেবে না। আমার মা আমাকে বেজায় ঠ্যাঙাবে। একথা নিয়ে আর আলোচনা হয়নি। নতুন শীতের রাতে হিম লেগে নাকি পরদিন দুজনেরই খুব ধুম জ্বর এসেছিল। 1 সপ্তাহ লেগেছিল। তবে বিলুর শিক্ষা হয়েছিল, পুচনের কথা আর অবাধ্য আর কোনোদিন সে হয়নি। বুঝতে পারছেন, দুটি অল্প বয়সী স্কুলে পড়া বাচ্চা ছেলেদের ঘটনা। তো বিভিন্ন রকম মানুষদের সঙ্গে মিশেন রত্না চক্রবর্তী। তার অনেক লেখিকা বন্ধু আছেন। তার উনি স্কুলের শিক্ষিকা ছিলেন, তো সেই সূত্রে প্রচুর মানুষের সঙ্গে ওনার জানাশোনা। তো অনেকে এসে, স্টুডেন্টের মায়েরাও এসে অনেক সময় অনেক গল্প করে। তো সেখান থেকে ঘটনাগুলি উনি কালেক্ট করে আমাদেরকে পাঠাচ্ছেন। আবারও বললাম, কেন বারবার বলছি অনেকের মনে হতে পারে। আগের দিন ওনার একটি ঘটনায় অনেকে কমেন্ট করেছে, এ বাবা, এটা তো এখানে একটি বড় চ্যানেলের নাম করে, যে এখানে তো শুনেছি। তো উনি হেসেছেন। আর যিনি ওনাকে ঘটনাটা বলেছেন সেও হেসেছেন। বলছে কিভাবে তাকে পাঠাতে হয় তাই জানি না, আর আমার ঘটনা সেখানে পৌঁছে গেল। তো ঠিক আছে, ওনারা খুব সহজভাবে নিয়েছেন, কিন্তু এভাবে বলাটা তো ঠিক নয়। অযথা শুধুমাত্র মনে হওয়ার ওপর ভিত্তি করে কারোর ওপর এভাবে বলাটা ঠিক না, কোনো প্রমাণ ছাড়া। সরাসরি চলে আসছি আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা লিখছেন মুনমুন, কলকাতা থেকে। আমার লেখা এটা দ্বিতীয় ঘটনা, পড়েছ বলে ভালো লাগলো, আরও একটা ঘটনা পাঠালাম। ঘটনাটি ঘটেছে আমার এক বৌদির ভাইপোর সঙ্গে। ওই বৌদির ভাইপো একজন নামকরা মেডিকেল কলেজের ছাত্র। খুব ভালো র্যাঙ্ক করে ওই কলেজে ভর্তি হয়ে যায়।
খুব মেধাবী ছাত্র। ও যখন দ্বিতীয় বর্ষের ছাত্র তখন ওই হোস্টেলের ঘরে একটা কঙ্কাল নিয়ে আসা হয় পড়াশুনোর জন্য। আর এরপর থেকে শুরু হয় নানান গণ্ডগোল। ছেলেটির মধ্যে অদ্ভুত পরিবর্তন হয়ে যায়। সে কারোর সঙ্গে কথা বলে না, চুপচাপ হয়ে পড়ে। কেবল একটাই কথা বলে, তার কিছু ভালো লাগে না, ক্লাস করে না ঠিক মতো। তার বন্ধুরা ভাবে কেন এরকম করছে। ওকে অনেকে বোঝায় কিন্তু কিচ্ছু হয় না। মেধাবী ছাত্রটি পড়াশুনো থেকে দূরে সরে যেতে থাকে, কেবল গুম হয়ে বসে থাকে। তার হাতে একটা মাদুলি ছিল, সেটা টেনে খুলে ফেলে। এভাবে পুজোর ছুটি চলে আসে, সব বন্ধুরা যে যার বাড়ি চলে যায়। হোস্টেল ফাঁকা, কিন্তু সে কিছুতেই বাড়ি যেতে চায় না। অথচ তাদের নিজেদের বাড়ি দুর্গাপুজো। বাড়ি থেকে ফোন করলেও সে খুব বিরক্ত, বলে আমি বাড়ি যাব না, আমার ভালো লাগছে না, হোস্টেলেই থাকবে। বাড়ির সকলে অবাক, যে ছেলে পুজোর ছুটিতে বাড়ি আসার জন্য পাগল, এ কি বলছে। যাই হোক, বাড়ির লোক পরের দিনই তাকে কলেজে গিয়ে একেবারে জোর করে বাড়ি নিয়ে আসে। বাড়ির সকলে তার মুখ চোখ দেখে ভয় পেয়ে যায়। সে ছেলেই যেন নয়, চোখ মুখ লাল, কেমন একটা হিংস্র ভাব। চুপচাপ, কারোর সঙ্গে কথা বলে না। ওদের বাড়ির নিজেদের পুজো, যে পুজোয় ও সব থেকে বেশি ইনভলভ ও অ্যাটাচ, সেই ছেলে ঠাকুরের দালানের দিকে ঘেঁষছে না। কিছুতেই তাকে ঠাকুরের কাছে নিয়ে যাওয়া যাচ্ছে না। তখন ঠাকুরমশাই বললেন, এটা স্বাভাবিক না, ওর উপর কেউ ভর করে রয়েছে, ওকে দিয়ে অদ্ভুত আচরণ করাচ্ছে। ওকে বলে কোনো লাভ নেই। ওকে বাড়ির সব ছেলেরা মিলে ধরে টেনে হিচড়ে ঠাকুর দালানে নিয়ে আসে। আর ঠাকুরমশাই মায়ের পায়ের সন্ধি পুজোর ফুল জোর করে ওর মাথায় গায়ে ছোঁয়ান। আর ঘাট ধরে সবাই জোর করে ওর মাথায় পায়ে, মায়ের পায়ে ঠাকুরের মশাইয়ের কথা মতো ঠেকায়। ওমা, মায়ের পায়ে মাথা ঠেকানোর সাথে সাথেই ছেলেটি সেন্সলেস হয়ে যায়। ঠাকুরমশাই গঙ্গা জল ছিটিয়ে দিলে ওর সেন্স ফিরে আসে, উঠে বসে। ও বলে ওর শরীর হালকা লাগছে আর ঘুম ঘুম পাচ্ছে। সবাই দেখে মুখ স্বাভাবিক। ঠাকুরমশাই ওর হাতে একটি তাবিজ পরিয়ে দেন, দিয়ে বলেন এটা ওকে গার্ড করবে, আবার সব স্বাভাবিক হয়ে যাবে। তবে ও বলে ও কোনো পড়ার মনে নেই। একজন মেধাবী ছাত্র যে পড়াশুনো করে সব সময় এত বড় জায়গায় পৌঁছেছে, একটা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, ফার্স্ট সেমিস্টারে টপ করেছে, সেকেন্ড সেমিস্টারে ফাইনাল এক্সাম দিতেই চাইছে না, বলছে তার কিছু পড়াশুনো মনে নেই, কিছু লিখতে পারবে না, তার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, সব পড়াই তার যেন নতুন মনে হচ্ছে। পুজোর ছুটি শেষ হলেই তাকে বাড়ির লোক বুঝিয়ে বলে যে এসব তার মনের ভুল ধারণা, এক্সাম দিলে আবার টপ করবে। সে আবার কলেজে ফিরে আসে, সবাই এক্সামের প্রিপারেশনে বিজি। ও ক্লাস করে ঠিকই, কিন্তু আগের মতো আর মন দিতে পারে না। ব্যবহার স্বাভাবিক থাকলেও পড়াশুনোর প্রতি একটা ভীতি এসে গেছে। কিছুদিন কেটে যায়, এদিকে পরীক্ষার দিন এগিয়ে আসতে থাকে, কিছুতেই পড়তে বসতে চায় না। এত ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মুখে এই কথা শুনে প্রফেসররাও খুব অবাক। ওর পেরেন্টস কল হয়, কিন্তু ওনারাও ওকে পরীক্ষায় বসাতে রাজি করতে পারেন না। সবাই চিন্তায় পড়েন। এরকম চলতে চলতে হঠাৎ পরীক্ষার আগের দিন সকালে তার বন্ধুদের জানায় সে পরীক্ষায় বসবে। তার সব পড়া মনে পড়ে গেছে, সে তার আগের কনফিডেন্স ফিরে পেয়েছে। এই শুনে সবাই খুশি হয়। তার বন্ধুরা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে এক রাতের মধ্যে কি করে হলো সম্ভব, আর সে রাতে কোথায় ছিল, হঠাৎ করে কিভাবে। তখন সে বলে রাতে তার রুমে থাকতে ভালো লাগছিল না বলে সে রুমের বাইরে চলে যায়। ঘুরতে ঘুরতে দেখে মর্গের দরজার সামনে একজন বয়স্ক ডাক্তার দাঁড়িয়ে আছেন আর ওকে ডাকছেন। ও তখন বলে কোনো সিকিউরিটি গার্ডও না থাকায় ওই ডাক্তারের কাছে সে চলে যায়। ওই ডাক্তারবাবু ওকে বলেন কোনো ভয় নেই, উনি সব পড়া ওকে বুঝিয়ে দেবেন। এরপর উনি খুব সহজভাবে ওকে পড়া বুঝিয়ে পরীক্ষায় বসতে বলেন। এরপর ওর আর কিছু মনে নেই, ওই মর্গের সামনে সেন্সলেস হয়ে গেছিল। পরে সিকিউরিটি গার্ডরা এখানে এসে সেন্স ফেরায়। সবাই বলে কোনো ডাক্তার ওকে পড়া বুঝিয়ে দিয়েছেন। ও বলে ওনাকে ও দেখেনি, চেনে না। এরপর সব বন্ধুরা অন্য প্রফেসরদের কথাও বলে। ওনারা খুব অবাক হয়ে জিজ্ঞাসা করেন ডাক্তার অত রাত্রে মর্গের সামনে তাকে পড়াশুনো করালো, এ আবার কিরম টাইপের কথা। ও তখন ডাক্তারের চেহারার বর্ণনা দিলেন। বর্ণনা শুনে সবাই আকাশ থেকে পড়ল। ওই ডাক্তারবাবু নাকি অনেক বছর আগে হার্ট অ্যাটাকে মারা যান।
উনি যখন মারা যান ওনার ওই দিন নাইট ডিউটি ছিল। ডিউটি করতে করতেই ওনার সাডেন অ্যাটাক হয়। খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে হেল্প করতেন, সাধ্যমতো সিনিয়র ডাক্তারবাবুদের সাহায্য করতেন, জুনিয়রদের সাহায্য করতেন। তবে ওই ছাত্রটি অ্যাটলিস্ট ভালোভাবে এক্সাম ক্লিয়ার করে, রেজাল্ট মোটামুটি ভালো করে, সেই সেমিস্টারটা কমপ্লিটও হয়ে যায়। বাড়িতে এসে সবাইকে সব ঘটনা জানায়। ঘটনাটি আমি আমার বৌদির কাছে শুনেছি, এটা সম্পূর্ণ সত্যি ঘটনা। নিজের মতো করে পড়ে নিয়েও ভালো লাগবে যদি। খুব সুন্দর ঘটনাটা লেগেছে, ভালো না লাগার কোনো প্রশ্নই আসছে না। একদম মানে অনেক দিন বাদে হসপিটালের একটা ঘটনা এসে পড়লো। আর আমরা এমনি শুনি ডাক্তারি পড়তে গেলে বা যে কোনো আইআইটি যারা পড়ে অনেক সময় প্রেশারে এসে গিয়ে তাদের মানে নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়, পড়াশোনার প্রতি ভীতি এসে যায় এবং অনেকে অনেক রকম মানে দুর্ঘটনা ঘটিয়েও ফেলে। সেগুলোও কিছুদিন আগে পেপারে দেখছিলাম। তো যাই হোক, তিনি যে সেই অশরীরী ডাক্তারবাবুর সাহায্য পেয়েছেন এবং জীবনের মূল স্রোতে ফিরে যেতে পেরেছেন, এটাই সব থেকে বড় কথা। ওনার জন্য শুভকামনা রইল। আর মুনমুন, তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে অলৌকিক সঙ্গে থাকার জন্য। আজকে তৃতীয় ঘটনাটি একটু অন্য রকমের লাগবে তোমাদের। তৃতীয় ঘটনাটি পাঠিয়েছেন নদিয়া থেকে অয়ন্তিকা পাখিরা। অয়ন্তিকা বলছেন, সহেলিদি, আমাদের নদিয়া নবদ্বীপে কৃষ্ণ মাহাত্ম্য, মহাপ্রভুর মাহাত্ম্য নিশ্চয়ই কারুর অজানা নয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের কারুর তো অজানা হওয়ার থাকার কথাই না। তো এখানে আমাদের একটা মঠ আছে। সেই মঠে আমি, ঠাকুমা, আমাদের পরিবারে অনেক সময় হরিনাম কীর্তন হয়, অষ্টপ্রহর হয়। তো সেখানে ঠাকুমার একটা গ্রুপ আছে, তারাও সেখানে জয়েন করে। আমরা বাড়ি থেকে যখন সময় পাই যাই। তো অষ্টপ্রহরে যে ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে, আমরা মঠে বসে আছি। এটা এই বছর শীতের কথা। বসে গল্প করছি, নানা রকম শ্রীকৃষ্ণের মাহাত্ম্যের কথা, নানা রকম গল্প হচ্ছে। বলছেন, অনেকে হয়তো ভাববে এগুলো খুব বোরিং লাগে প্রোগ্রামগুলো, আদৌ না। 5 জন বসে অনেক রকম গল্প হয়। তো গল্প করতে করতে সেই বয়স্ক যে দিদা ছিলেন, ও ঠাকুমাকে প্লাস ওরা যারা ছিল সবাইকে একটা অদ্ভুত ঘটনা বললেন যে অনেকে এখনকার দিনে নাস্তিক আছে, তারা ঈশ্বরে বিশ্বাস করেন না বা ঈশ্বরের মাহাত্ম্য সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। বলছেন ওনার এক দেওর ছিল, মানে যিনি ঘটনা বলছেন তার দেওর নাকি ছিল, সম্পর্কে আর কি দেওর হয়। বলছে আমি তো মানে নামেই বৌদি, ওরা আমার সন্তান তুল্য, মানে দূর সম্পর্কের দেওর, কিন্তু ওরা খুব বনিদি বাড়ি, অনেক বড় পরিবার। তো পাশাপাশি বাড়িতে থাকতো। ওদের বাড়িতেই নাকি তখনকার দিনে 15-16 জন, আর পাশের বাড়ি থাকতো। তো দূরের আত্মীয় দূরের মনে হতো না, কাছাকাছি থাকতো বলে একদম নিজের মতো লাগতো। এবার সে বিভিন্ন বিষয়ে, সে কমিউনিস্ট ছিল, ঈশ্বরে অত বিশ্বাস করতো না, বিভিন্ন বিষয় তো খুব ভদ্রতার সঙ্গে তর্ক করতো। তো ওরা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, ওরা অনেক সময় অনেক তর্কের উত্তর দিতে পারতো না। কখনো বলতো, ঈশ্বর যদি থাকেন এত লোকে না খেয়ে মরছে কেন, এত বাচ্চা রাস্তায় পথে বসে আছে কেন, নানা রকম প্রশ্ন করেন। কিছু কিছু প্রশ্ন বলে, যখনই বলে কর্মফল, তখন তিনি আরও বলেন যে কর্মফল যদি হয়, যে কর্মফল পাচ্ছে এই আগের জন্মে যে কি করেছে এই বিষয়টাই তো আজগুবি, এরকম আবার কি করে হয়। এইসব মানে পুনর্জন্মের যে আমাদের ধারণাটা, সেটা উনি মানেন না। তো তাকে বোঝানো খুব মুশকিল হয়ে যায়। তাকে দেখে অনেকে ভগবদ্গীতার শ্লোক কোট করে করে বোঝানোর চেষ্টা করেছে তার বাড়ির লোকেরা, যে কৃষ্ণ এটা বলে গেছেন, এই ভিত্তিতে এটা বলে গেছেন। তো সে আবার উল্টো তর্ক করে এবং তার তর্কের কেউ খুব একটা কনক্লুশন দিতে পারতো না। এমন সময় একজন ওদের বাড়িতেই আসতেন, উনি সারাদিন নাম ভজন নিয়ে থাকতেন, কিন্তু ওর তর্ক শুনে কখনো রেগে যেতেন না। একদিন বলে ফেলেছিলেন, তোমার এই যে বলতো পুনর্জন্ম হয়, আমি মানবো কেন? আমি কেউ কি মানে মৃত লোক ঘুরে এসে দেখেছে যে সে আবার বেঁচে গেছে বা সে আগে কি করেছে? আর যারা বলে ওগুলো তো আজগুবি গল্প বলে, ওরম কিছু হয় না। আচ্ছা,
তখন ওই ভদ্রলোক কথার ছলে বলেছিলেন, যে ওদের বাড়িতে আসতো কৃষ্ণ ভক্ত, তিনি বলেছিলেন যে আমি এই হাতে আমার খঞ্জনি বাজাচ্ছিলেন, তো খঞ্জনি নিয়ে বলছি, দেখো অর্জুনকে বোঝাতে যেমন কৃষ্ণ এসেছিলেন মহাভারতের মাঠে কুরুক্ষেত্রে, তোমারকে বোঝাতে দেখো কৃষ্ণকেই না হয় আসতে হয়। মানে কথার কথা বলেছিলেন, কিন্তু বলে না কোনক্ষণে কোন কথা ফলে যায়। কৃষ্ণই এসে যেমন পার্থকে বুঝিয়েছিলে, তোমাকেও হয়তো ওইভাবে বোঝাবে, তবে যদি তুমি বোঝো। আমাদের দ্বারা তো তোমাকে বোঝানো যাচ্ছে না, তুমি ঘোর নাস্তিকই হয়ে যাচ্ছ। বললো আমার তোমাদের বিশ্বাস নিয়ে সমস্যা নেই, কিন্তু আমাকে বোঝাতে এসো না। এটা ছিল তার মূল কথা। এত কথা কেন বললাম? এরপর তার বিয়ে হয়, তার স্ত্রী স্বাভাবিক ওইখানকারই মেয়ে, তিনিও একদম ছোটোবেলা থেকে ধর্মপ্রাণ, কৃষ্ণ ভক্তি, রাধা ভক্তি, খুবই মানে একদম ভক্তিমতী মেয়ে। কেন বাড়ির সবাই চেয়েছিল ছেলে নাস্তিক, বৌমা যদি আস্তিক হয়, বা শুধু আস্তিক হলে হবে না, একদম ঈশ্বরে মন প্রাণ আছে, তাহলে যদি সংসারের কল্যাণ হয়, না যে অকল্যাণের কথা। নাস্তিক ছেলে বাড়িতে, আবার ওদের যে পরিবেশে ওরা থাকে, ওরা সমস্ত নিরামিষভোজী। উনি একা আমিষ খান এবং বাইরে গিয়ে খেয়ে আসেন, তাতেও পরিবারে একটু অসন্তুষ্ট ছিল সবাই। ও স্ত্রী আসেন, স্ত্রী এসে প্রথমে ওর জীবনে যেটা পরিবর্তন করে, ওর সঙ্গে কোনো তর্কে না গিয়ে আস্তে 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 নিরামিষ খাওয়ার প্রতি ওর ইন্টারেস্টটা বাড়ায়। যে কোনো দিন মানে আমিষ খেয়ে আসতো বাইরে গিয়ে, বা তার জন্য তার মাকে আলাদা করে আমিষ রাঁধতে হতো, সেই ব্যাপারটা আস্তে আস্তে চলে যায়। সবাই খুব খুশি হয়। এরপর কিন্তু ঈশ্বরে কোনো ভক্তি টক্তি তার আসে না, যেমন কার তেমনই থাকে। তার স্ত্রী তার মতন ঈশ্বরের সেবা, কৃষ্ণের সেবা করতে থাকেন। তো জন্মাষ্টমীর দিন কোনো একটি কথায় স্বামী স্ত্রীর মধ্যে খুব মতান্তর হয়। ঠাকুরের ভোগ রাঁধছিলেন, তো স্বামী বলছেন ওই গোপালকে খাওয়াচ্ছ, ও কি সত্যিকারের ছোট বাচ্চা নাকি? মানুষের বাড়ির যে বউ হিসেবে যে যার কাজ করা, সেগুলো তো কই করছো না। তো এই ধরনের কথাবার্তা স্বামী স্ত্রীর মধ্যে হয়। খুব স্ত্রী মনে দুঃখ পান, বাড়ির লোকেরাও তাকে খুব বলে যে এ কি, আজকে ঠাকুরের পুজোর দিন তুমি তোমার নিজের কাজ নিয়ে কথা বলছো কেন? বৌমা তো ঠিকই করছে। বাড়ির সবাই বৌমাকে খুব সাপোর্ট করে, কারণ তারা সবাই কৃষ্ণ ভক্ত, এই একমাত্র নাস্তিক, একে নিয়ে সবারই যত রাজ্যের জ্বালাতন। তো বলে টলে চলে যাবার পর ওই কৃষ্ণের কাজ মানে জন্মাষ্টমীর ভোগের যা যা রেডি করছিলেন, কাজ করছিলেন ঠাকুরের, সেই স্ত্রী কাঁদতে কাঁদতে গোপালকে বলে, গোপাল তুমি চেষ্টা করে একে কিছু বোঝাতে পারো না? আমরা তো আর পারছি না, তুমি কিছু ব্যবস্থা করো না। তখন উনি বাইরে থেকে শুনে ওনার স্বামী আর কি বিদ্রুপ করে বলে, হ্যাঁ সেটাই বাকি আছে, ভালো শুনতে পেয়েছে বলে বিদ্রুপ করে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। দিয়ে নিজের মতো যেমন ঝগড়া টগড়া হয়ে মানুষ বাড়ি থেকে বেরিয়ে যায়, অনেকটা সেরকমই। ঝগড়ার কারণটাও সিম্পল, উনি যেরকম খাবার চাইছিলেন সেদিন পুজোর দিনে সেই খাবার বাড়িতে বানানো সম্ভব না, আর আমিষ জাতীয় আর কি। তো মহা সমস্যা। তার ঠিক 1 বছরের মাথায় তার স্ত্রী, বছর ঘুরতে না ঘুরতে তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেয়। বাচ্চাকেও খুব সুন্দর দেখতে, অপূর্ব সে সুন্দর বাচ্চা। যখন সেই শিশুটি মায়ের গর্ভে ছিল, ওর মা খালি গোপালের স্বপ্ন দেখতো, যে গোপাল মাথায় চূড়া পরে ঘুরে বেড়াচ্ছে, তার মুখে ননি লেগে আছে, এরকম স্বপ্ন দেখতো। স্বামীকে বলতো না, কারণ স্বামী জানে বললে এমন একটা কিছু বলে দেবে তার বিশ্বাসে আঘাত আসবে। শাশুড়িকে, নিজের মাকে, বাড়ির আর সবাইকে বলতো। আর এনাকে যিনি বলছেন তাকে এসেও মাঝে মাঝে এসে গল্প করতো যে এরম এরম স্বপ্ন দেখেছি। তাই ইনি বলতেন যে এগুলো বলবি না, ভালো স্বপ্ন তো কাউকে বলতে নেই। ভালো স্বপ্ন দেখছিস মানে তোমার খুব সুসন্তান তোমার গর্ভে আছে, খুব ভালো হবে সব কিছু। মানে ভালো হলেই ভালো, যদি এই সন্তান পুত্র হোক কন্যা হোক, যদি বাবাকে চেঞ্জ করতে পারে, খালি সবসময় ঠাকুরের বিরুদ্ধে কথা বলে। তো বাচ্চাটি জন্মায়, বাচ্চাটি আস্তে আস্তে 1 বছর 2 বছর 3 বছর হতে আদো আদো করে বাচ্চারা কথা বলে। তো বিভিন্ন রকমের ঠাকুরের কাজটা সব কিছু করে। প্রথম বাচ্চাটাকে দেখে সবার যে অবাক হয় সবাই, যে ঠাকুরের যে কোনো কাজ একটা বাচ্চা মানে কি করে ওরা যে দেখবেন বৈষ্ণবদের একটা তিলক কাটা বা যেটা বিশেষ করেন, যদি আমি ভুল বলি আমায় ক্ষমা করবেন, সেগুলো যেটা শিখতে হয়, প্রতিটা যে যেই মতে বিশ্বাসী তাকে তো সেটা শিখতে হয়। ওই শিশুটি নিজে নিজে বলবেন যে বাড়ির সবাইকে দেখে, কিন্তু 8 মাসটা বাচ্চা করছে না, ও সেটা করছে। এরকম অনেক কিছু। সন্ধে হলেই
ঢোল নিয়ে করতাল নিয়ে বসে পড়ছে, নিজে নিজেই উচ্চারণ করতে পারে না, কিন্তু ওর গলার যে গুনগুন করছে বোঝা যাচ্ছে ও কৃষ্ণের ভজন করছে। তো এরকম অনেক কিছু। আর যখন জন্মেছিল তার মাথায় মানে শিখা ছিল, মানে যেটা টিকি বলি, যেটা পণ্ডিতদের থাকতো আগেকার দিনে, সবাই খুব করে। এবার একটু যে বললাম 3 বছর 2 মাস 3 মাস এরকম বয়স হয়েছে, এবার বড় হয়েছে, একটু একটু করে বাড়িতে এলে পড়াশুনো শেখানো হচ্ছে, ও খালি বলতে আরম্ভ করে দেয়, আমি বৃন্দাবনে ছিলাম, বৃন্দাবনে থাকতাম, এই কাজ করতাম, এখানে ঘুরে বেড়াতাম। একদিন আমি ওই নিধিবন, যে নিধিবনের কথা বলা হয়, খুব এখন তো মোবাইলে আমরা সব জানতে পারছি, আগে কিন্তু সবাই সবটা অতটা ডিটেলে কেউ জানতে পারতো না, ওখানকার লোক ছাড়া বা যারা বেড়াতে গেছে তারা একমাত্র জানতে পারতো। তো এটা যখন বলছি তখন মোবাইল এতটা অ্যাভেলেবেল না, যখনকার ঘটনা, ওই নকিয়ার ছোটো ফোন বাড়িতে এসেছে লোকের, এই অবধি এইরকম একটা সময় চলছে। ও নিধিবনের বিভিন্ন বর্ণনা দিত, বিভিন্ন গাছের বর্ণনা দিত, এবং কেন রাত্রিবেলা সব পশু পাখি ওই নিধিবন খালি করে দেয় সেই বর্ণনা দিত। এবার এনারা কৃষ্ণ ভক্ত, কিন্তু এনাদের অনেকেই পরিবারের বৃন্দাবন যাওয়া হয়নি। অবাক লাগতে পারে, কিন্তু যাওয়া হয়নি কোনো কারণে। যিনি বাচ্চাটির মা সেও যায়নি, বাবা তো কোনোদিনও যাবে না, সুযোগ পেল, অনেকে যায়নি। এবার ওনার শাশুড়ি শ্বশুরি গেছিলেন, আরও কয়েকজন গেছিলেন, তারা বারবার শুনে বলে অনেক দিন আগে গেছিলাম, কিন্তু যেন মনে হয় ও যা বলে সেটা ঠিক। তো বাচ্চাটার বাবা বলে ও কল্পনা করে বলে। কিন্তু আস্তে আস্তে আরও যখন বড় হয়, এবার 4 বছর বয়স হলো, কথা আরও পরিষ্কার হলো, এবার সব সময় কৃষ্ণ চিন্তায় ডুবে থাকে। শুধু তাই না, 24 ঘন্টা বৃন্দাবনের কোথায় ছিল, কি কাজ করত। ও একদিন রাতের বেলা নিধিবনে কৃষ্ণকে দেখেছিল, এবং কৃষ্ণের একটা বর্ণনা দেয় যে আমি ওনাকে দেখেছি, মানে কীরকমভাবে দেখেছি, তখন উনি 7 বছরের একটা বালক রূপে দেখেছি, কিছু বোঝা যাচ্ছিল না, পুরো রাখালের মতন, কিন্তু উনি যখন মুখ ফেরালেন, ওই মুখের ওই জ্যোতিতেই আমি অজ্ঞান হয়ে যাই, তবে সেই জ্যোতির মধ্যেও উনি হাসছিলেন। এরকম বিভিন্ন কথা সে বাচ্চাটি বলে। বাড়ির লোকে তো খুব আনন্দ করছে, ওর বাবা ততধিক রেগে যাচ্ছে যে আমার ছেলেটাকে তোমরা কুসংস্কারের আগুনে পুড়িয়ে মারবে, দিন রাত তোমাদের কাছে এই সব শুনে শুনে ও শিশু মনে এগুলো কল্পনা করেছে, কল্পনা ছাড়া এর আর কোনো ভিত্তি নেই, কোনো কারণ নেই। বাড়ির সবাই রেগে যায়, মানে বাবা একদিকে, বাবা ওকে বিভিন্ন রকম বিজ্ঞানের বই এনে এনে, বাচ্চা তো আর পড়তে পারবে না, তাকে এনে নানা রকম বোঝায়, এই প্রাণী জগৎ সম্পর্কে বোঝায়, যে পৃথিবীটা একটা বৈজ্ঞানিকভাবে কীভাবে তৈরি হয়েছে ওকে বোঝায়। বাড়ির সবাই রেগে যায় যে ও কী বোঝে, বলে তোমরাও তো এগুলো ওকে মাথায় ঢোকাচ্ছ, সেগুলোই বা ও কী বোঝে, এটাও বুঝবে ও। তো নানা রকম একটা মানে চলতে থাকে ওদের মধ্যে। তখন একদিন বলে, আমার কৃষ্ণ রাত্রে স্বপ্ন দিয়েছেন, আমার পরিবারে আমার যিনি বাবা, মানে আগের জন্মের পিতা, তিনি একদম শেষ নিঃশ্বাস নেওয়ার মতন, মানে মানে মৃত্যুশয্যায় যাকে বলে, সব সময় কৃষ্ণের কাছে চোখের জল ফেলছেন আর বলছেন, আমার যে ছেলে মারা গেছিল তাকে যদি একবার দেখতে পেতাম, বা মৃত্যুর পরে যদি ছেলের সঙ্গে দেখা হয়, মৃত্যুর পরে যেন আমার ছেলে আমায় নিতে আসে, যেহেতু ছেলে মারা গেছে। তো খুব কাঁদছেন, পার করে দাও হে বিহারি, পার করে দাও বলছে বারবার। তো তখন ওর বাবা বলল, কৃষ্ণ বলছে, বলে হ্যাঁ, কৃষ্ণ স্বপ্নে এসে বলেছিলেন যাও তুমি তোমার পিতার সঙ্গে, পূর্ব পিতার সঙ্গে একবার দেখা করে এসো, তার শেষ ইচ্ছা পূরণ করেছো, কারণ মৃত্যুর পর তো দেখা করতে পারবে না, কারণ তো জন্মে গেছে। এবার সব কিছু বলার পর বাচ্চাটা এত জেদ ধরে যে জেদের কাছে মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, কান্নাকাটি করছে, হুলস্থুল কাণ্ড করছে। শান্ত বাচ্চা যে গুনগুন করে কীর্তন করতো, সে বাড়িতে প্রায় ভাঙচুর করছে। খেলাধুলোয় কোনোদিনই তার মতি ছিল না, সারাদিন ফুলের মালা গাঁথতো, তুলসীর মালা গাঁথতো, এইসব করতো। সেই বাচ্চাকে প্রায় বাধ্য হয়ে ওরা, মা বাবা বাচ্চাটির ঠাকুমা দাদু 4 জনে মিলে ওরা নিয়ে যায় সেই বৃন্দাবনে। এবার সেই দিন যেদিন ওরা যায়, তার ঠিক 2 দিন বাদে যিনি ঘটনাটি বলছেন, তার যে দুঃসম্পর্কের দেওর এর মধ্যেই বেরিয়ে গেছে, সে তো জানে না। তাদের আবার অনেক আগে থেকে ঠিক ছিল ওই সময় যাবে, কোইন্সিডেন্স ঠিক ছিল।
তো তারা যোগাযোগ করে বলে তাহলে তো একসঙ্গে গেলেই ভালো হতো, এবার এদের আলাদা টিকিট কাটা আছে। দুজনেই এক জায়গায় গিয়ে দেখা হয়ে যায়। একই বাড়ির মধ্যে পাশাপাশি বাড়ি, কিন্তু কে কবে যাবে জানে, ওরাও বৃন্দাবন যাবে শুনেছে। এদের তো হঠাৎ ঠিক হলো, কবে যাবে টাবে আর কথা হয়নি। আর বাচ্চাটার এত জোরাজুরি করছে, তাড়াহুড়ো করে চলে গেছে। তো এনাদের টিকিট আগে থেকে কাটা ছিল, এনারা পরে গেছেন, মানে যিনি ঘটনা বলছেন তিনি আর তার বড় ছেলে। ওখানে গিয়ে বললো, আরে তোরা চলে এলি, এই জানলে একসঙ্গে টিকিট কাটতাম। বলে আমাদের কোনো প্ল্যানই ছিল না, এই বাচ্চার জোর জবরদস্তিতে এত বায়না করছে কেন, কি হলো? বলে তোমরা তো ওর ব্যাপারে জানো, সবসময় আবোল তাবোল কথা বলে। তো এই যিনি ঘটনা বলছেন তার ছেলে বলে, না আবোল তাবোল কেন, শিশু মন, কৃষ্ণেরই তো কথা বলছে, কোনো খারাপ কথা তো বলছে না। কত বাচ্চা এই সময় কত খেলনা এটা ওটা বায়না করে, কি সমস্যা? তখন বললো একটা জায়গায় ওরা গিয়ে ওদের থাকার অসুবিধা হয়, কেন কোনো প্ল্যান করেনি। তো এনারা যাদের 6 মাস আগে বলছি টিকিট কাটা ছিল বা প্ল্যান করা ছিল, ওদের সব বুকিং ছিল। তো ওরা যে রুমে উঠেছিলে সেখানেই ম্যানেজ করে এরা সবাই ওঠেন। যদিও সেই হোটেলের মালিক একটু অপ্রস্তুত হন, বলে আমাদের একই পরিবারের, আমাদের আসলে ঠিকঠাক মানে নিজেদের মধ্যে আলোচনা করা হয়নি, বা এরমভাবে বোঝায় যে তার জন্য একটু অসুবিধা হয়ে গেছে। যতক্ষণ না আর একটি ব্যবস্থা করতে পারছি, আমরা একটু একসঙ্গে থাকি, আমরা নিজেদের মধ্যে মানিয়ে নেবো, আপনাদের কোনো অসুবিধা হবে না। তো এতগুলো লোক এতে বলে কোনো রকমে ঠাকুরের জায়গায় এসছি, আমরা মানিয়ে নেবো। তো দুটো ঘরের মোটামুটি ব্যবস্থা হয়, ওখানেই সবাই ওরা মানিয়ে নেয়। এইবার শুরু হয় বাচ্চাটি যে এক্ষুনি চলো, আমার হাতে সময় নেই, দেখা করতে যাব। এবার বৃন্দাবন তার ছোট জায়গা না, বৃন্দাবনের যেখানে এই গ্রামটার কথা বলা হচ্ছে, যেখানে সবাইকে জিজ্ঞেস করা হলো, বাচ্চাটার নামও বলছে, সবই বলছে এখান থেকে অনেকটা দূর বলে দিল। এবার যাবে কি করে, কার বাড়ি যাবে, কাকে খুঁজবে, এভাবে কি কোনো মানুষকে খোঁজা যায় যে একটা বয়স্ক মানুষ আছে, শরীর খুব খারাপ, প্রায় মৃত্যুসজ্জা, এভাবে তো বলে অ্যাড্রেস খোঁজা যায় না। তো বাচ্চাটির নাম বলে, তো যেটুকু বলতে পারে, কখনো টাইটেল বলছে, কখনো নাম বলছে, মাঝে মাঝে গুলিয়ে ফেলছে। তখন প্রথম একটা দিন চেষ্টা করা হলো, ওরা বিফল হলো। দ্বিতীয় দিন সবাই বলতে দরকার নেই, এসছে বৃন্দাবনে রাধা মাধবের মন্দির, এখানকার ব্রজভূমি দর্শন করে চলে যাই, তাহলে বাচ্চা আস্তে আস্তে ভুলে যাবে। সে বাচ্চা তো ভুলবার না, বাচ্চা বলছে আমার হাতে সময় নেই, আমি এত দূর এসেতে আমি আমার কাজ সম্পূর্ণ করে ফিরলে কৃষ্ণ আমায় ক্ষমা করবেন না। এবার কৃষ্ণের নাম বলতে সবাই দুর্বল হয়ে যাচ্ছে বাকিরা। তো সবাই মিলে পরের দিন মানে কৃষ্ণ ব্যবস্থা করে দেবেন, যদি সত্যি বাচ্চার কথা সত্যি হয় তাহলে কৃষ্ণই ব্যবস্থা করে দিন। আমার তাই হলো। এমন একজন চালককে পাওয়া গেল, গাড়ি পাওয়া গেল, যে সে একদম ওই গ্রামে থাকে, সে চেনে, নিয়ে গিয়ে বললো ওই বাড়িটা। বাচ্চাটা যেটুকু ডেসক্রিপশান দিচ্ছে, একবার টাইটেল ভুলে যাচ্ছে, তো একবার মানে গ্রামের নাম ভুলে যাচ্ছে, তো মোটামুটি বললো ওই এরিয়ায় যেখানে বলছে, বলে এবার একটু আপনারা দেখে নিন। তো এবারে একটা দুটো বাড়ি জিজ্ঞেস করতে গিয়ে দেখা গেলো হ্যাঁ ওই বাড়িটা। তখন চালককে বললাম আপনি ঠিক জায়গায় এনেছেন। তো সেখানে যখন নিয়ে গেল, তাদের বাড়িতে সত্যি একজন প্রায় 96-97 বছরের বৃদ্ধ, অসতিপর বৃদ্ধ, তিনি খাটে শোয়ানো আছে, দেখলে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, চোখটা বন্ধ। বাড়ির লোকেরা চুপচাপ, মুখটা ভার ভার হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা হঠাৎ এতজন লোক দেখে অবাক। তাদেরকে সমস্তটা বলার পর বাচ্চাটিকে যখন নিয়ে গিয়ে দাঁড় করানো হলো সে বৃদ্ধের সামনে, সে বৃদ্ধও কাঁদছে, তার মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, অসুখ এত কোনো শুধু গোঙানির আওয়াজ, মানে কোনো কথা নেই, হালকা একটু গোঙানি, আর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, আর বাচ্চাটার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। ব্যাস ওই দুজনকে দেখা সাক্ষাৎ হলো। ভদ্রলোক ওই সময় প্রাণ ত্যাগ করলেন। তারপর ভদ্রলোকের এবার সমস্ত কিছু মিটে যাওয়ার পর তার সৎকার যা যাবতীয় কিছু, তখন তো ওখানে মানে ওই এরিয়ার লোকেরা ভিড় করে ফেলেছে, সব শুনেছে যে এরকম বাচ্চাটা আগের জন্মের কথা বলছে, কেউ বিশ্বাস করছে, কেউ বলছে কি ব্যাপার, একটা সব কিছু দোলাচলের মধ্যে তার অন্ত্যেষ্টি সম্পন্ন হলো। তারপর যখন জিজ্ঞেস করা হচ্ছে কি করে হলো, তখন বলছে এরম গল্প, বাচ্চাটা এরম স্বপ্ন দেখেছে। আগে তো প্রায় বলতো বৃন্দাবনের কথা,
নিধিবনের কথা বলতো, এখানে আরও অনেক কিছু কথা বলতো। তারপরে কিছুদিন আগে থেকে এই স্বপ্নটা আসছে, শ্রীকৃষ্ণ নাকি স্বপ্নে ওকে আদেশ দিয়েছেন যে যাও গিয়ে দেখা করো। তাই সে এরকম আমাদের কোনো রকম প্রস্তুতি ছাড়া আমরা এভাবে চলে এসেছি, মানে আমরা কিভাবে এসেছি তো আমরা জানি, এরকম একটি বিষয়। সবার চোখে জল, সবাই মানে ঈশ্বরের মহিমা, তখন পুরনো কথাগুলো সবার মনে পড়ছে। ওই নাস্তিক ভদ্রলোক সেই দিন সারা রাত, মানে ওদের যে রুমে ওরা এসে উঠেছিলেন আর কি হোটেলে, ওনার মুখ দেওয়ার কোনো কথা ছিল না, শুধু চোখে জল ছিল। কোনো উত্তর না, শব্দ না, তর্ক না। সারা জীবন তো তর্ক করে এসছেন, চুপ করেছিলেন। আর প্রত্যেকটা জিনিস ওনার স্ত্রী বা ওনার পরিবারের লোক রিকল করছে, আর উনি স্তব্ধ হয়ে বসে আছেন, চুপ করে বসে আছেন। যে ওই যে বলেছিল তাহলে কৃষ্ণই তোকে এসে বোঝাবে, কীর্তন করতে করতে তখন ওনার সবে বিয়ে হয়েছে, যে যেমন অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন গীতা জ্ঞান, তোকে কৃষ্ণই এসে বোঝাবে যে তিনি পুনর্জন্ম মিথ্যে নয়, উনি যা যা বলে গেছেন তা, উনি ঈশ্বরের বাক্য, কখনো ভুল হয় না, বিশ্বাসের ওপর কখনো কিছু টিকে নেই, ঈশ্বরের কথাকে বিশ্বাস করতে হবে। তারপরে জন্মাষ্টমীর দিন একটু অশান্তি করেছিল খাওয়া দাওয়া এটা ওটা নিয়ে, তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলেছিল তুমি একটা কিছু ব্যবস্থা করতে পারো না গোপাল, এত অবিশ্বাস তুমি তো কাটিয়ে দিতে পারো সমস্ত কিছুর। আজকে ওনার এমন একজন পুত্রের জন্ম দিল, একজন নাস্তিকের ঘরে জন্ম হলো, সে পুত্র পুনর্জন্ম আবার কোথায়? বৃন্দাবনের। সেই ভদ্রলোক তার নিজের, যিনি মারা গেলেন, তার মাত্র 7 বছর বয়সী পুত্রকে হারিয়েছিলেন। অসুস্থ অবস্থা, ছেলেটির অসুখ হয়েছিল, তখনকার দিনে চিকিৎসা ব্যবস্থা খারাপ ছিল, চিকিৎসা করেছিল অনেক, ছেলেটা সুস্থ হয়নি। তো ওনার 4টে ছেলে, এই ছেলেটি সবার বড় ছিল, তো বড় ছেলে তখন মারা যায়। কিন্তু তারপরে অনেক সন্তান জন্ম হলো, প্রথম সন্তানকে ভদ্রলোক আর ভদ্রমহিলা ভুলতে পারেননি। তো স্ত্রী তো মারা গেছেন, কিন্তু ভদ্রলোক তার প্রথম সন্তানকে এত ভালোবাসতেন, সে 7টা বছর যে ছেলের সঙ্গে কাটিয়েছিলেন, পরের 4টে ছেলে তারা সেই জায়গাটা পূরণ করতে পারেনি। তো ছেলেকে সবসময় মনে করতেন, সবসময় মনে করতেন, যার জন্য সামনে যখন দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল ওই মৃত্যুশয্যায়, বৃদ্ধকে কিছু বলতে হয়নি যে এরা এখান থেকে এসেছে এই ব্যাপার, কিচ্ছু না, শুধু দাঁড় করিয়ে দিয়েছিল, দুজনের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়েছিল। তার মানে উনি ওনার সন্তানকে চিনতে পেরেছেন, এটাই ওনার চোখ বলে দিচ্ছিল উনি চিনতে পেরেছেন। তার মানে মুখেরও মিল আছে, ওনার একমাত্র মনে হয়নি যেটা কে। তো এও কাঁদছে, সেও কাঁদছে, এবং ওনার বলছে সবসময় কথা বলতে হয় না, ওনার চোখের ভাষা অনেক কিছু বলে দিয়েছিল। তো সে নাস্তিককে আস্তিক করেছেন কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ অনেক কিছু পারেন চাইলে, ভগবানকে চ্যালেঞ্জ করতে নেই। তো এই ঘটনাটা পাঠিয়েছে, সত্যিই একটা মনটা সত্যি আমার ভরে গেল, অদ্ভুত একটা ঘটনা। তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলে যেও না প্লিজ, সঙ্গে থাকো এভাবেই।